ঢাকা ব্যাংক বিজনেস মেলা অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস মাহসারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি কাঁচা পাটের দুষ্প্রাপ্যতা ও মজুতদারি। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মোহাম্মদ আবুল হোসেন, চেয়ারম্যান বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন BJMA। আমরা আমাদের সাথে আরও পেয়েছি তাপস প্রামাণিক, চেয়ারম্যান বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন এবং ব্যবস্থাপনা পরিচালক ক্রিম্যাক্স জুট মিলস লিমিটেড। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে আসলে তত্ত্বাবধায়ক সরকার সব খাতকেই ঢেলে সাজাচ্ছে। সেই ক্ষেত্রে জুট খাতেরও কিন্তু অনেক সংস্কারের নিয়ে কাজ হয়েছে। বিশেষ করে স্পিনার্স অ্যাসোসিয়েশন এবং জুট মিলস অ্যাসোসিয়েশন দুজনে মিলেই আপনারা অনেক সংস্কারের সাথে কাজ করেছেন। একটু জানতে চাই, একজন ব্যবসায়ী হিসেবে বর্তমানে আসলে পাট খাতকে কিভাবে দেখছেন? পাট এককালে আমাদের অর্থকরী ফসলের 1 নম্বর ফসল ছিল এবং একটু পিছনে গেলে পাটকে নিয়ে স্বাধীনতা হয়েছিল দেশে। দুঃখের বিষয় হলো সেই পাট এখন খুবই অবহেলিত অবস্থার মধ্যে, অযত্নের মধ্যে চলছে। তবে আমরা পাটের, বিশেষ করে আমাদের 2 অ্যাসোসিয়েশন, আমরা অনেক চেষ্টা করছি এটাকে, যেটা স্বাধীনের পর থেকেই আমাদের পূর্বসূরি যারা ছিলেন নেতৃত্বে তারাও চেষ্টা করে গেছেন এবং বিগত সরকার যারা ছিলেন তারাও এটাকে ডিক্লারেশন দিছে এবং পরবর্তী 2010-এ এটাকে কৃষি করার জন্যই তারা সিদ্ধান্ত দিয়েছে এবং এই পরবর্তীতে 2018-তে আপনি জানেন যে এটাকে একটা গেজেট আকারেও করা হয়েছিল, কিন্তু তারপরেও এরা পাট কৃষি করেননি। তো তৎপরে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, বৌদ্ধ অ্যাসোসিয়েশন, আমরা এটাকে আবার কোর্টের সাহায্য নিয়ে, আমরা আইনের সাহায্য নিয়েছিলাম, সেখানেও আমরা রায় পেয়েছিলাম। তারপরেও আমাদের পাটকে কৃষি করা হয়নি। সর্বশেষ আমি সংক্ষেপে বলি যে আমাদের বর্তমান অস্থায়ী সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকার যখন আসলেন ক্ষমতায়, নতুন বাংলাদেশ হলো, তখন আমরা এটা নিয়ে অনেক চেষ্টা করলাম। এই চেষ্টাটা আমরা কিছু সফলতার মধ্যে আছি। তারা 4টে খাতকে প্রাধান্য দিল, মানে নম্বর 1 জুট, এগ্রিকালচার মানে কৃষি, আর এটা হলো আপনার লেদার এবং ফার্মাসিউটিক্যাল। আমরা 4টেই, আমরা এই পক্ষে সবই ডিপ্লোমেটরা ছিলেন, সংস্থার মন্ত্রণালয় যারা সচিব ছিলেন তারাই দায়িত্ব। এখানে তারা আলোচনা, বিভিন্ন মানে অনেকগুলো মিটিং হয়েছে, বিভিন্ন মিটিংয়ে তাদেরই কথা নিয়ে আমাদের আলোচনায় আমরা বাংলাদেশের একমাত্র ব্যক্তি যারা, আমরা এফবিসিসিআইকে একমাত্র প্রতিনিধি করা হয়েছিল। তখন এফবিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন না, ওই অর্থে পার্টের সেক্টর আমি ডাইরেক্টর ছিলাম সেই বিগত বোর্ডে। আমাকে ওখানে পাঠানো হলো যে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে আপনাকে যে মেম্বার প্লাস এই মিটিং অ্যাটেন্ড করেন। আমরা প্রায় 17 বার বসেছি, মিটিং করেছি এবং শেষ পর্যায়ে এটাকে পাটের যে যারা আমাদের সুযোগ সুবিধা সেটাকে কৃষিপূর্ণ নম্বর 1, কৃষিপূর্ণ হলে আমরা এর সঙ্গে আপনি জানবেন কৃষিপূর্ণ হলেই পাটকে পুনর্জীবন দেওয়া যাবে বলে আমরা মনে করি। বিগত এই 53 বছরে যেটা হয়নি, এই সরকারের আমলে এটা হয়েছে। আমরা অলরেডি এটা অলরেডি হ্যাজ বিন পাস, কমিটিতে যারা করে দিয়েছে। এখন মাননীয় উপদেষ্টা মহোদয়ের অফিস থেকে একটা কমিটি করা হয়েছে, সেটা হলো মুখ্য সচিবকে দিয়ে, একটা সভাপতি সিরাজ ভাইকে দিয়ে। কিন্তু কোনো কারণে মিটিংটা 1বার বা 2বার ডেট করা হয়েছে, কিন্তু ওইটা পর্যন্ত করে নেই। গত 2-4 দিন আগের ঘটনা, আপনি যেটা NSDR প্রকল্পের মিটিং ছিল আমাদের এডিশনে, সেখানে ওনাকে পেয়েছিলাম। ওনাকে এমনইভাবে ধরেছিলাম, মনে হয় আমাদের কাছে মানে আমাদের 2 প্রেসিডেন্ট বা আমাদের যারা নেতৃবৃন্দ, যে এটা কেন করেন নাই, করেন নাই। ওনাকে বলার পর বলে হ্যাঁ এটা হয়েছিল, আমার বিভিন্ন সময় আর হয় নাই। তো উনি কথা দিয়েছেন আমাদেরকে যে এটা আমরা শীঘ্রই, আমি ফাইন্যান্সকে বলবো যে এটা দ্রুত আপনাদের এটা কি, মানে এটাকে আমরা কি কি পাবো কৃষি হলে, কৃষি সুযোগ সুবিধা। আপনি জেনে রাখবেন যে আমরা পাটের কৃষি করলে 80% সমস্যা সমাধান হয়ে যায় যদি পাট কৃষিপণ্য হয়। তাহলে আমরা হয়ে গেছে, কিন্তু এটাকে ডিক্লারেশন, এটাকে পলিসির মধ্যে ফেলতে হবে এবং এই কৃষি হওয়াতে আমরা কি কি আমাদের সুযোগ পাবো সেটা আমাদের জানানো দরকার। এটা আমরা এই মন্ত্রণালয় ফাইন্যান্স মিনিস্ট্রির মাধ্যমে বাংলা ব্যাংকে গেলে ওটা এই পাটটা পুনর্জীবন পায়। আর একটু ছোট্ট করে আপনারা বলে যাই যে পাট পুনর্জীবন পাইলে পাটে 22টা ট্যাক্স আমরা দেই, ট্যাক্স ভ্যাট দিয়ে, সেটা থেকে আমরা এই দেশের পাট সেক্টরকে বাঁচানোর একটা বিরাট সুযোগ এসে যায়। ইতিমধ্যে আপনি জানেন আমাদের উৎস কর যেটা আছে, উৎস করটাও আমরা 2% করছিলাম, কোনোদিন ছিল না, সেটা এখনও 50% ঝুলে আছে। কিন্তু এই কৃষি যেটা আমরা করতে গেছি ওটার ভিতরে ওটা আমরা ওয়েব চেয়েছি। আর সত্যিকার অর্থে আমাদের পাটকে বাঁচাতে হলে আমাদের যেটা যে আপনার বলতেছেন যে গভর্নমেন্ট চেষ্টা করছে ভালো, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। যেমন হলো আমরা পাটের বিকল্প, মানে আমাদের একমাত্র পলিথিন আমাদের পাটকে সর্বনাশ করছে। সেই পলিথিনের বিকল্প আমরা যে ম্যান্ডেটরি যেটা আমরা করেছি, আপনি জানেন, আপনি আমাদের সাথে BJMA সম্মানিত
সম্মানিত আপনি সদস্য, আপনি সবই জানেন, মিটিং অ্যাটেন্ড করেন। আমরা এখন এটা ম্যান্ডেটরি হওয়ার পথে, কিন্তু ম্যান্ডেটরিটা পূর্ণতা এখনও পাই নাই। মিটিং চলছে, সমাপনী অবস্থার মধ্যে, সবই সমাধানের মধ্যে আছে। সেক্ষেত্রে যারা আসলে ওনারা ফেব্রিক বানায়, তো সেটি তো আসলে আপনাদের সুতার মাধ্যমেই ফেব্রিক আসবে, তো সেটি করতে গেলে তো আসলে প্রথম প্রয়োজন পড়ে কাঁচা পাট, এবং আমরা দেখছি যে মার্কেটে কাঁচা পাটের সংকট অনেক বেশি এবং এক ধরনের মজুতদারিও তৈরি হয়েছে। এটি আসলে কেন, এর পিছনে আসলে কারণ কি? এটা কারণটা হচ্ছে যে আমরা এই পাটের বাজারকে একটা ব্যবস্থার অধীনে আনতে পারিনি। এটা একেবারেই একটা ইনফর্মাল সেক্টর হিসেবে এই পাটের বাজারটা পরিচালিত হয়। আসলে ইনফর্মাল সেক্টরে অনেক কিছুই করা সম্ভব। এখানে যখন পাটটা উঠছে ভরা মৌসুমে, মজুতদাররা ঝাঁপিয়ে পড়ছে, পাটটাকে 1 মাস 2 মাসের মধ্যে বাজার পাটশূন্য করে ফেলছে। তারা তাদের মজুদ ভাণ্ডারে পাটটাকে নিয়ে যাচ্ছে। এটা এক ধরনের সংকট। আমি মনে করি বাংলাদেশে পাট আইন 2017 আছে, কিন্তু আইনটি দুর্বল এবং আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানগুলোকেও আমরা দেখি তারা ঠিক যেভাবে এই ড্রাইভগুলো দেওয়া দরকার সেটা দিয়ে উঠতে পারে না। লোকবল কম, লজিস্টিক্স দুর্বল, মনস্তাত্ত্বিকভাবেও এই সমস্ত কাজ সরকারি ব্যবস্থায় ঠিকভাবে হয়ে ওঠে না। মাঝে মাঝে তো আমরা দেখি যে ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট নিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে কাজ করা হচ্ছে, এটা কি আসলে সত্যতা কতটুকু? গত 1 মাস আমরা সরকারের কাছে দেন দরবার করছি যে অবৈধ মজুতদারি আপনি ব্যবস্থা নেন। আপনি জেনে অবাক হবেন যে ফলাফল প্রায় শূন্য। কারণ মজুতদার যারা, তাদের হাতে তাদের অনেক তারা ধূর্ত, এবং যেহেতু আইনটি দুর্বল, যেহেতু আমরা একটা দুর্বল ব্যবস্থাপনার অধীনে এই ব্যবসাগুলো করি, আপনি এই ফলাফল প্রায় শূন্য। একজন মজুতদারকেও তারা আইনের আওতায় আনতে পারেনি। কেন নিতে পারেনি? এগুলো নিতে পারেনি, এটা ব্যবস্থাগত দুর্বলতা, সরকারের দক্ষতার অভাব, লজিস্টিক্স কম, লোকবল কম সহ আরও জানা অজানা অনেক কারণে এই ড্রাইভটাকে আমরা দেখছি এটি দুর্বল। কিন্তু আপনি কি চান এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারকে বলতে যেটা তদন্ত করা হোক? এটা আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে জানাতে চাই, সরকারকেও জানাতে চাই, পাটটা কোনো সাধারণ কৃষিপণ্য নয়, এটি একটি শিল্পের কাঁচামাল। শিল্পটি রপ্তানিমুখী। এটা প্রায় 1 কোটি পরিবার পাট চাষের সাথে জড়িত, লক্ষ লক্ষ শ্রমিক এই শিল্পে কাজ করে, এবং আপনি জানেন এটা কখনো $1 বিলিয়ন, কখনো তার আশেপাশে একটা রপ্তানি অর্জন আছে। স্বীকৃত যে পাট খাত একটি অত্যন্ত সম্ভাবনাময় শিল্প খাত, কিন্তু আমরা অনেক কিছুর মতো এই পাট শিল্পকে নিয়েও আমরা কার্যকর কোনো পদক্ষেপ আমরা আজ পর্যন্ত নিতে পারিনি। তো আমরা মনে করি সরকারকে খুব শক্তভাবে এই মজুতদারির হাত থেকে পাটকে মুক্ত করতে হবে। তো সেক্ষেত্রে তো আপনারা প্রায় মন্ত্রণালয়ের সাথে ডিরেক্টলি কাজ করছেন এই মজুতদারি আটকানোর জন্য, আসলে সঠিক তদন্ত বের করার জন্য আপনারা কি কোনো তাদের সাথে আলোচনা করেছেন এবং এ বিষয়ে দ্রুত সুরাহার কোনো পথ চেয়েছেন? আপনি নিজেও জানেন যে আমরা এগুলো নিয়ে বহুবার মিটিং করেছি। গভর্নমেন্টের যারা আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, বিশেষ করে সচিব লেভেলে তো রেগুলার মিটিং থাকে, এবং আমরা মাননীয় উপদেষ্টাদের সাথেও আমরা এগুলো নিয়ে আলাপ করেছি। এই গভর্নমেন্টের বয়স 1 বছর কিছুদিন হয়ে গেল, কিন্তু দুঃখজনক সত্য যে এই মজুতদারি প্রথাটা শুরু হয়েছে, আপনাকে বলি, বিগত যখন পাটের বাজার হঠাৎ করে কাঁচা পাটের দাম বেড়ে গেল একটা বছরে, এটা মনে হয় এটা 2021 হবে, এই আমার যতদূর মনে হয় 6,000 থেকে প্রায় 7,000-এর কাছাকাছি ওই সময়, এবং তারও আগে থেকে একটা মানুষের যারা কৃষক বাদে
কৃষকরা বঞ্চিত হয়, কারণ তারা পয়সাটা পায় না। যারা চাকরিজীবী হাই লেভেলে, স্বাভাবিক মাঝারি লেভেলে এবং দেশের যারা বিভিন্নভাবে টাকা পয়সা তাদের আছে, তারা সব কিছু বাদ দিয়ে তারা পাটটা মানে মজুত করা শুরু করলো, বিশেষ করে ওই যখন দাম বেড়ে যাওয়াতে। এবং তারা দীর্ঘ বছর যাবৎ এই কাজটা, এই প্র্যাকটিসে চলে আসছে। এখনও আপনাকে বলি যে আজকে এই যে আমাদের পাটের যে ক্রাইসিস, এই ক্রাইসিসের মতো একমাত্র দায়ী হলো মজুতদার যারা, তারা যেসব জায়গায় বড় বড় হাট আছে বাংলাদেশের, বিশেষ করে আমার অঞ্চল বলেন ফরিদপুরে, যশোর অঞ্চল দিয়ে প্রচুর পাট, কিন্তু দেখলাম বাজারে সে ধরনের পাট আসছে না। এটা দুটো কারণ আপনাকে বলি। এক ধরনের মজুদার কাছে বা আপনার সিজনের শুরুতেই চলে গেছে, তারা সেগুলা স্টক করে রেখেছে। আর এখন যে শ্রেণী কৃষক আছে এরা একটু উচ্চবিত্তশালী কৃষক, এরা কিন্তু আরও দামের আশা অপেক্ষা করতেছে। অতএব মার্কেটে পাট যদি ঠিকমতো না আসে আর মিল কারখানাগুলো যদি আমরা ঠিকমতো এই র মেটেরিয়াল সাপ্লাই না দিতে পারি, আলটিমেটলি আপনি কোথায় ভ্যালুয়েট করবেন আর কিভাবে এই শিল্প বাঁচবে। অথবা আমি আপনার মাধ্যমে বা এই দেশের যারা দায়িত্বে আছে তাদেরকে বলি যে এই সেক্টরকে যদি একটু নার্সিং করা হয়, এই সেক্টরে কোনো নীতিগত বা সহায়তা দেওয়া হয়, এই সেক্টরে যে সমস্যাগুলো আছে এদের নির্ণয় করে এদের যদি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে জুট আপনার 1 নম্বরে ছিল, ওইটা ভবিষ্যতে 1 নম্বরে যাওয়ার জন্য আমি বিশ্বাস করি এটা 1 নম্বরে না গেলেও বাংলাদেশের 1 নম্বর পজিশন অবস্থান করবে যদি আমাদের এই সহায়তা যদি করা হয়। যেমন আপনাকে ফর এক্সাম্পল বলি, আপনি দেখেন এখানে আমি 10টা বছর পিছনে যান, বেশি দিন বললাম না, তখন গার্মেন্টসের ইনকাম কেমন ছিল, ওরা আমারই ভাই, ওরা এখন ভালো করছে। কিভাবে ভালো করছে আপনি দেখেন তাদের সহায়তার অবস্থা কি, তারা যে সহায়তা পাচ্ছে বাংলাদেশের এই সহায়তা বোধহয় কোনো সেক্টরই পায় না। কারণ আপনি দেখেন, আর আমরা এই জুট সেক্টর, আপনার একটা কথা মনে করাই দিই এবং বিশেষ করে এটা আমাদের সারা দেশ জানবে এবং শুনবে যে $100 যদি আমরা পাই বিদেশের, $100 আমাদের এই দেশের ইনকাম। আর যদি আপনি গার্মেন্ট সেক্টর ভালো, আপনার 1 নম্বর পজিশন আছে, তারা যদি $100 আনে, 70 থেকে 80-এর উপরে টিকে না, কারণ তারা এইসব জিনিসগুলো বাহির থেকে আমদানি করে ওগুলোর সাথে সংযুক্ত হয়ে তারা বিদেশে এক্সপোর্ট করে। আর জুট দেশীয় সম্পদ, দেশের প্রোডাক্ট, এটা আমরা দুইটা দিকে নিয়ে আপনি করবো, আপনাকে জানাতে চাই, দেশবাসীকেও জানাতে চাই। আমাদের 2টা শ্রেণী আছে পাটের জগতে, ইন্ডাস্ট্রির মধ্যেও আছে, প্রাইভেট সেক্টর। আমাদের শত্রু 2 রকম, একটা দেশীয় বলতে পারেন, একটা আন্তর্জাতিকও বলতে পারেন। পাটটা চলে যায় সেখানে। আপনাকে আজকে এই আলোচনার সুযোগ আমি পেলাম যে বর্ডারে যারা থাকে তাদের মধ্যে যারা দায়িত্ব, জেনারেল যারা আর্মিদের থাকে, তাদেরও উচিত এই পার্টটা চেক অ্যান্ড ব্যালেন্স করা। সেখান থেকে প্রচুর পার্ট চলে যাচ্ছে। আপনি এবার দেখবেন যেসব গোডাউনগুলো পার্ট স্টক হয়েছে, সমস্ত গোডাউনগুলো সীমান্ত এলাকার পাশ দিয়ে। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রসঙ্গ আছে, আমরা আরেকটু বিরতিতে যাই, বিরতির পর আবারও আমরা আপনাদের কাছে ফিরছি। দর্শক, আমরা একটি বিরতি দিয়ে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মেয়ের অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মেয়ের অনুষ্ঠানে। আমরা যেটি শুনছিলাম, যেটি আসলে মজুতদারির কথা বলা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে যে আসলে এই সিন্ডিকেটটা এখন আরও বেশি বেড়ে গেছে, কারণ হচ্ছে যে কালো টাকা অনেক পরিমাণেই কাঁচা পাটের মধ্যে ঢুকে গেছে। যে গত কিছুদিন ধরে আমরা শুনছিলাম যে পুঁজিবাজারে কালো টাকার অনেক বেশি ব্যাপ্তি, এখন শুনছি মজুতদাররা কালো টাকা পাটে লগ্নি করে পাটটাকে মজুত করে রাখছে এবং পরবর্তীতে বেশি দামে যাতে তারা ছাড়তে পারে। এর সত্যতা আসলে কতটুকু? এগুলোর সত্যতা প্রমাণের কোনো ব্যবস্থা নেই। আমরা অনুমান করি আপনার কথাটা সত্যি। নানা জায়গা থেকে এটা এমন একটা বিষয় হিসেবে দাঁড়িয়েছে যে খুব কুইক মানি করার জন্যে কমোডিটি প্রোডাক্টসে, কমোডিটি মার্কেটে ইনভেস্টমেন্ট করাটা এটা হচ্ছে। শুধু পাটেই হচ্ছে তা নয়, পাটে বেশি হচ্ছে। তো কালো টাকার প্রভাব আছে। মনস্তাত্ত্বিক একটা সংস্কৃতি গড়ে উঠেছে মজুদের, যেটা অত্যন্ত ভয়াবহ। মজুদ করাটা খুব স্বাভাবিক একটি কাজ হিসাবে সমাজে পরিগণিত হয়। পাট আইন 2017, 1000 মণ পাট আপনি রাখতে পারবেন, তাও 1 মাসের জন্যে। কিন্তু আমরা মন্ত্রণালয়কে অসংখ্য স্টকের আমরা তথ্য তাদেরকে জানিয়েছি। হাজার হাজার লক্ষ লক্ষ মণ পাট মজুদে চলে গেছে। এটা একটা মজুদদারির মনস্তাত্ত্বিক সংস্কৃতি। এই সংস্কৃতির বিরুদ্ধে অভিযান চালাতে হবে।
যে মজুতদারি আইন, অবৈধ মজুতদারি সেটি একটি অপরাধ, এবং এই অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, শাস্তির বিধান করতে হবে, এবং আমাদের ধারণা এই আইনটির একটি সার্থক প্রয়োগ করতে হবে। সেটার জন্য তো মন্ত্রণালয়ে একটা মনিটরিং সেল তৈরি করতে হবে। সেরকম তো মনিটরিং সেল কি আছে যারা এই মজুতদারি ঠেকানোর জন্য তারা কন্টিনিউয়াসলি মনিটরিং এর মধ্যে রাখছে, এবং আপনারা যারা ব্যবসা করছেন তাদেরকে নীতি সহায়তা দেওয়ার জন্য ওই ধরনের আসলে সহযোগিতা তারা পাচ্ছে? এরকম কি কোনো মনিটরিং সেল আছে? দৃশ্যমান এবং অদৃশ্য এই পরিস্থিতির মধ্য দিয়েই কিন্তু একটি রাষ্ট্র, সরকার, সমাজ অগ্রসর হয়। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করি সমস্ত যৌক্তিকতাকে গ্রহণ করার পরেও, উচ্চ পর্যায়ের সুপারিশ থাকার পরেও আমাদের কাজগুলো কোথায় গিয়ে একটা জায়গায় গিয়ে অজানা কারণে আটকে থাকে। আপনি একটু আগে শুনেছেন যে পাটকে কৃষিপণ্য করতে হবে, এটা জনদাবি। আপনি সমস্ত মন্ত্রণালয়ের সুপারিশ সহ সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করে এটাকে একটা ভারসাম্যপূর্ণ জায়গায় রেখে চূড়ান্ত অনুমোদনের জন্যে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে, এবং নীতি সহায়তার সুপারিশগুলো সেখান থেকে আসবার কথা, সিদ্ধান্ত আসবার কথা। কিন্তু আপনি শুনছেন মিটিংটা হচ্ছে না। আমরা বলি পাট অবহেলিত, পাটটা গরিব কৃষকের, শ্রমিক সেও গরিব। এই পাট অবহেলিত এটা আজকের ব্যাপার নয়, যুগ যুগ ধরে অবহেলার শিকার হয়ে হয়ে পাট আজকে মুমূর্ষু অবস্থায় উপনীত হয়েছে। এখানেই ছেড়ে দিলে হবে না, কিছু ভালো দিকও আছে। সরকার এক্সপোর্ট প্রায়োরিটি সেক্টর করেছে, সেখানে জুট এবং জুট গুডসকে রাখা হয়েছে, রেডিমেড গার্মেন্টস, জুট অ্যান্ড জুট গুডস, লেদার অ্যান্ড লেদার গুডস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কাজ করছি। আমরা সরকারকে বোঝাচ্ছি যে পাটের নীতি সহায়তা সরকারের পকেট থেকে দিতে হবে না, এক হাতে দেবে আর এক হাতে নেবে। আজকে নীতি সহায়তা নিয়ে পাট খাত যদি দাঁড়িয়ে যেতে পারে, এই পাট খাত অনেক সম্ভাবনাময়। আপনাদের এতগুলো অ্যাসোসিয়েশন বলা হয় যে এদের মধ্যে বিভাজন আছে, তো সবগুলো অ্যাসোসিয়েশন একত্র হয়ে কি আপনারা যোগাযোগ করেছেন, এবং এই সিন্ডিকেট আটকানোর জন্য কি আপনারা কোনো তাদের কাছে পরামর্শ দিয়েছেন? সর্ববৃহৎ দুটি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আপনার সাথে এখন আমরা কথা বলছি। আমাদের মধ্যে আগের সেই অনৈক্য নেই, আমরা ঐক্যবদ্ধ। আমরা আশা দেখি সরকারকে শুনতে হবে, কথা শুনতে হবে এবং গুরুত্ব দিতে হবে। অতিরিক্ত কর বোঝা, নীতি সহায়তা না থাকা এবং কতগুলো আইন আপনি বললে অবাক হবেন, শুনলে অবাক হবেন। ম্যান্ডেটরি জুট প্যাকেজিং অ্যাক্ট 2010, আজকে যদি সরকারকে জিজ্ঞেস করি যে এই আইনটির বাস্তবায়ন কোন পর্যায়ে আছে, আসলে পড়ে আছে। এটা পাট আইন, বিপণন আইন পড়ে আছে। ইমিডিয়েটলি আসলে যদি আপনাদের ব্যবসায়ীদেরকে আমাদের বাংলাদেশ সরকার সহযোগিতা করতে চায়, এবং যেহেতু তারা এক্সপোর্ট প্রায়োরিটি সেক্টর হিসেবে পাটকে বিশেষ জায়গায় রেখেছে, তো লাস্টে গিয়ে যারা আসলে ডাইভার্সিফাইড প্রোডাক্ট করে তাদের এন্ড প্রোডাক্টের প্রাইস তো অনেক হাই হয়ে যাচ্ছে। একদিকে কাঁচা পাট পাওয়া যাচ্ছে না, একদিকে আপনারা মিল মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে পণ্যের উপরে ব্যাপক পরিমাণ দাম বেড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে আপনাদের চাহিদা কি, যে আসলে বিশেষ এই সময়ে এসে, যেহেতু আগামীতে নির্বাচন, অনেক কিছু চাইলেও আসলে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে করা সম্ভব না, ইমিডিয়েটলি কি সাপোর্ট দিলে আসলে আপনারা কাজ করতে পারবেন? আমি বলতে পারি, খুব সাধারণভাবেই বলছি, আইনগুলোর বাস্তবায়ন করলেও আমরা অনেকটা ভালো জায়গায় আসতে পারবো। আর নীতি সহায়তাগুলো যদি আমরা পেতে থাকি, আমি জানি, অনেকেই জানে, এই রেডিমেড গার্মেন্টসের পরে জুট অ্যান্ড জুট গুড সেক্টরই হবে বাংলাদেশের একটা উজ্জ্বল খাত হিসাবে, এবং আর্থসামাজিক ক্ষেত্রে এর অবদান অনেক অনেক গুণ বাড়িয়ে এই শিল্প ব্যবসা চলতে পারে। কিন্তু এই মুহূর্তে কি পাটের একটা মূল্য নির্ধারণ করে দেওয়ার প্রয়োজন আছে বলে আপনি মনে করছেন?
কৃষককে বাঁচানোর জন্য যে সিস্টেম সেটা হলো যদি আমরা রেটিং সিস্টেমে যেতে পারি ভেরি বিগিনিং স্টার্টিং দ্য জুট যখন সাধারণত জানেন জুনের পরে জুলাই থেকে কিছুটা মার্কেট নতুনভাবে আসা শুরু করে, কিন্তু তখনই যদি আমরা রেট কোড যে এত পাটের দাম, একটা চাষি কত খরচ করে আমরা জানি সবাই, কিন্তু আমরা এভরিবডি আমরা কাম ফ্রম ফার্মার ফ্যামিলির থেকেই জন্ম, আমাদের আমি না হয় আমার ফাদারের জেনারেশন, আমাদের পূর্ব জেনারেশন, তার আগের জেনারেশন, এবং আপনি খোঁজ নেবেন যে আমরা পাট পরিবারের অধিকাংশ দেশের মানুষ এখন বিভিন্নভাবে ডাইভার্ট হয়েছে বিভিন্ন গার্মেন্টস বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। কিন্তু এখন যদি আপনি ধরেন কৃষকের দাবি যে আমি পাটটা ফলাচ্ছি, খুবই কষ্ট পাটের চাষ করা, বিভিন্নভাবে আমি এত এক্সপ্লেন করে সময়ের দরকার, তা আমি এটুকু খালি বলবো যে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। চাষি একটা দাম দিতে হবে এই নির্ধারণটা আমাদের, আমি আজকে একটা জুট মিলের মালিকদের সমিতির চেয়ারম্যান হয়ে খালি বলবো যে আমার সুবিধা তা না, আমার কথা যে কৃষক বাঁচলে পাট হবে, আবার পাট যদি আপনি শিল্পকে বাঁচিয়ে রাখেন দেশে উন্নয়ন হবে, কারণ যেখানে 100% ফরেন মানি অর্জিত হয়। এই কারসাজির কারণে তো অনেকে বলছে যে শ্রমিকরা অবমূল্যায়িত হচ্ছে এবং শ্রমিকদের উপরে একটা বড় ধরনের অন্যায় হচ্ছে। অবশ্যই আপনি একদিকে কৃষকতা বললেন, একটু আগে বললাম কৃষক পাচ্ছে না ন্যায্য মূল্য, অন্যদিকে শ্রমিকরাও সেভাবে মিলগুলো চলতে না পারলে তো আমরা যদি 100% মিল না চালাতে পারি, ধরেন আমার আগে আমার 5,000 শ্রমিক লাগছে, এখন সেখানে দেখেন আমি যখন 1500 শ্রমিক মানে 1000 শ্রমিক 1200 শ্রমিক নিতে পারছি না, কেন? আমার সেই ধরনের কোনো ইনকাম পাট থেকে আমরা আগে যেরকম পেতাম সেটা এখন নাই। তো আমি আজকে বলবো যে এরা কেন নাই, এগুলো ফাইন্ড আউট করলে আমরা যেটা একটু আগে আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে নীতি সহায়তা, আমাদের নীতি সহায়তা দেওয়া, গভর্নমেন্ট নীতি সহায়তা দেওয়ার মানে তো আমার টাকা দেওয়া না, গভর্নমেন্ট আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া। এই যে আপনার যে প্রশ্নটা আমাকে করেছেন, রেটিংটা সবচেয়ে প্রথম দরকার, সেই রেটিংটা যদি দেওয়া হয় কৃষক ন্যায্য মূল্য পাবে। আমরা অনুষ্ঠান শেষ করব, ইমিডিয়েট অ্যাকশনের জন্য আসলে কোনো প্রস্তাবনা থাকবে কিনা? প্রস্তাব নাম্বার 1, মজুতদারির বিরুদ্ধে অব্যাহত অভিযান, কার্যকর অভিযান চালাতে হবে। 1, 2 হচ্ছে শর্ত সাপেক্ষে কাঁচা পাট রপ্তানি একটা সার্কুলার হয়েছে, আমরা দাবি করছি শর্ত সাপেক্ষে না, রপ্তানি সম্পূর্ণ বন্ধ করা, নিষিদ্ধ করা, এটা আমাদের দাবি। আর সর্বশেষ আমি বলবো একটি রেগুলেটরি বডি আমাদের খুব দরকার, যে বডিটি পাট খাত সংস্কারে ডেডিকেটেডলি কাজ করবে। আমরা আশা করছি যে আপনাদের মাধ্যমে আসলে অনেকেই জানতে পারলো যে বর্তমানে পাট খাতের ব্যবসায়ীরা আসলে কি ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং কি ধরনের আশু সমস্যার সমাধান করলে আসলে এই সেক্টর ঘুরে দাঁড়াতে পারবে। আমরা দৃষ্টি আকর্ষণ করছি পাট মন্ত্রণালয়ের এবং বাণিজ্য মন্ত্রণালয়ের, যারা আসলে ইমিডিয়েটলি অ্যাকশন নিয়ে এই মজুতদারদেরকে তদন্ত করবেন এবং যাদের নাম আপনারা দিয়েছেন সেই তদন্ত করে তাদেরকে ইমিডিয়েটলি যাতে এই তদন্ত রিপোর্টটা নিয়ে কাজ করেন এবং এই সেক্টরকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।